আমি সরাসরি এসআইআর প্রসঙ্গে কিভাবে পশ্চিমবঙ্গের হাওয়া গরম হচ্ছে খুব গোদা বাংলা ভাষায় বলতে আমি সেই প্রতিবেদনে আসবো, কিন্তু তার আগে আপনারা কি ভাবছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেবো। অতীশচন্দ্র ভাওয়াল তিনি লিখছেন যে প্রশাসন চাইলে বিরোধী দলনেতার ওপর এই বর্বরোচিত হামলা রোধ করতে পারত। চঞ্চল গুহ লিখছেন যে যখনই ক্ষমতায় থাকুন বিরোধীদের গায়ের জোরে দমানোই এ রাজ্যের ট্র্যাডিশন। সুভাষ ঘোষ লিখছেন 26-এর মহারণের কাউন্টডাউন শুরু হয়ে গেছে, হামলা হাতাহাতি ক্রমবর্ধমান হবেই। শর্মিষ্ঠা দত্ত লিখছেন উপযুক্ত শাস্তির অভাবে হামলার ঘটনা বেড়ে চলেছে। মিহির কানুনগো লিখছেন কোনো শুভ চেতনা সম্পন্ন মানুষ এর নিন্দা না করে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছে যে রিকোয়েস্ট করেছে যে 3-4 দিন এখন কাজ চালাতে, চিফ হুইপ হিসেবে কাজ চালাতে, ও 7 তারিখে আসতে। 7 তারিখে আমার সঙ্গে কথা বলে তারপর সবকিছু ঠিকঠাক হবে। 7 তারিখ অবধি আর অপেক্ষা করতে হলো না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, এমনকি কাটলো না 24 ঘন্টাও। তার আগেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র গ্রহণ করে তার জায়গায় কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভায় দলের চিফ হুইপ করলো। আর তৃণমূলের লোকসভার ডেপুটি লিডার করা হলো বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে। জনগণের সেবা করতে আমরা কিন্তু নির্বাচিত হয়ে সংসদ ভবনে এসেছি, সুতরাং জনগণের স্বার্থে যে লড়াইটা সেটা সঠিকভাবে লড়ার উপায় তিনি করে দিলেন, সঠিকভাবে তাদের কথা তুলে ধরার জায়গা করে দিলেন। সেই জন্যই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমার নেত্রী, তিনি আমার মা, তিনি আমার সবকিছু, তাকে নমস্কার জানাই, প্রণাম জানাই। সে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থ্যাংক ইউ যে এরকম একটা দায়িত্ব দেওয়ার জন্য, এবং সেটা যথাযথ ভালো করে পালন করার চেষ্টা করা, এবং এত 4 বারের অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগবে। একটা টিম হয়ে গেল না, অভিষেক, আমি আর কাকুলি দিয়ে 3 আমরা টিম করে কাজ করবো এবং সবাইকে নিয়ে চলা যাবে, এবং সবাই দেখে তো এটা টিম ওয়ার্ক, সবাই মিলে কাজ ভালো করে করলে দারুণ হবে, এটাই আশা করছি। চিফ হুইপের পদ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রস্থান এবং কাকলি ঘোষ দস্তিদারের নাম ঘোষণা মাত্রই সোশ্যাল মিডিয়ায় বারাসতের সাংসদ ও বীরভূমের সাংসদকে শুভেচ্ছা জানান মহুয়া মৈত্র, যার সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত খারাপ বললেও কম হবে। দিদি বলছে ঝগড়া করছে, মহুয়া মৈত্র তো গালাগাল দিয়েছে, তো দেখেছেন তো, আমাকে যদি কেউ গালাগাল দেয় তাকে আমার সহ্য করতে হবে। মমতা দিদি দল চালাক। সূত্রের খবর, সোমবার সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংসদে বিভিন্ন বিষয় বিজেপির বিরুদ্ধে যেভাবে সরব হওয়ার দরকার ছিল সেটা হয়নি। পার্টির 3-4 জন নিজেদের মধ্যে একে অপরকে আক্রমণ করছেন, পার্টির শৃঙ্খলা মানছেন না, এটা দল বরদাস্ত করবে না। এরকম চলতে থাকলে দল ব্যবস্থা নেবে। এই নিয়ে ডিসিপ্লিনারি কমিটি হবে বলেও তিনি জানান। সূত্রের খবর, তৃণমূল নেত্রী বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য যদি বিধায়কদের বিরুদ্ধে শাস্তি হয়, সাংসদের বিরুদ্ধে হবে না কেন? এরপরই দলের মুখ্য সচেতকের পদ ছাড়ার ঘোষণা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপর এও জানান যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকটা দিন কাজ চালিয়ে যাওয়ার জন্য তাকে বলেছেন। এরই সঙ্গে দলীয় সাংসদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভায় কটা মেম্বার থাকে বলুন তো? সব তো বাড়িতে বসে থাকে। দক্ষিণ কলকাতার এমপি মালা রায় একদিন মাত্র আসবে, মমতা দি আমার দোষ দেখতে পারে, অন্য কারোর দোষ দেখতে পারে না। এরপরই আর কাল বিলম্ব না করে দ্রুত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গ্রহণ করে নিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর শ্রীরামপুরের সাংসদের সঙ্গে তৃণমূল শীর্ষ নেতৃত্বের দূরত্ব তৈরি হতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন শুভেন্দু অধিকারী। कल्याण बनर्जी बहुत दिन से पॉलिटिकल लीडर है, एक पॉलिटिकल आदमी है, एडुकेटेड आदमी है, उनका भाषा दूसरा तरीके से हो सकता है। कल्याण जी का साथ भतीजा का कंपेयर करना ठीक नहीं होगा। भतीजा ओनली आइडेंटिटी, ही इज द नेफ्यू ऑफ द चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल एंड द सुप्रीमो ऑफ द तृणमूल कांग्रेस। এখন কল্যাণ বাবু আইনজীবী হিসেবেও ব্যস্ত, তাকে সত্যিই ব্যস্ত। মানে কল্যাণদার কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট, কখনো দেশের অন্যদিকের কোর্ট, ফলে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছিল। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কাল সংসদীয় দলের বৈঠকে আলোচনার পর এই সিদ্ধান্তটা অনুমোদন করেছেন। ফলে আমাদের সকলেরই অনুরোধ যে কল্যাণদার যদি কোনো বক্তব্য থাকে, দুঃখ থাকে, ক্ষোভ থাকে, সেটা এই মুহূর্তে দলের মধ্যে সীমাবদ্ধ রাখাটাই ভালো।
মহুয়া মৈত্রর সঙ্গে তার সংঘাতের আবহে কি তৃণমূল শীর্ষ নেতৃত্ব তাহলে মহুয়া মৈত্রর পাশেই থাকলো? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফাপত্র তড়িঘড়ি গ্রহণ করে কি তাকে বিশেষ বার্তা দিল? এরপর কি করবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, জাতীয় নির্বাচন কমিশন তো সরাসরি ব্যবস্থা নিতে পারেন না। তারা মুখ্য সচিবকে রেকমেন্ড করেছেন যে এদের যারা স্থায়ী কর্মী সাসপেন্ড করার ক্ষেত্রে। নজরুলদা, আমি আপনার সঙ্গে একমত না। হ্যাঁ, কেন বলছেন? 13cc ধারাটা আগের দিন আমি পড়েছিলাম, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে। এই যখন এই ইলেকশনের কাজ করছেন তখন ধরে নেওয়া হয় যে ইসিআই এর ডেপুটেশন আছে এবং এদের ডিসিপ্লিন, কন্ট্রোল, সুপারিনটেন্ডেন্ট সব কিছু ইসিআই এর। আমি বলছি এর পিছনে আর একটা খেলা আছে। আপনাকে আমি অনুরোধ করলো 32 নম্বর ধারাটা একবার দেখে নেন, সেখানে 3টে উপধারা আছে। সেটার যে 3 নম্বর উপধারা, সেখানে বলা আছে যে কোনো কোর্ট এই কেসের কগনাইজেন্স নেবে না যদি না সেখানে এই ইসিআই এফআইআর করে অথবা ইসিআইয়ের অর্ডার অনুসারে এফআইআর করা হয়েছে, এটা সেখানে উল্লেখ থাকে। তো চিফ সেক্রেটারি কিন্তু ইসিআইয়ের অফিসার নয়। ইসিআইয়ের অফিসার হচ্ছে এখানে সিইও, তারপরে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং তারপরে ব্লক লেভেল পর্যন্ত যারা কাজ করছেন তারা ইসিআইয়ের অফিস। তাহলে এই যে এফআইআরটা করতে বলা হয়েছে সেটা কি করে মাটি করা যাবে? যে চিফ সেক্রেটারি এফআইআর করতে বললেন, কেউ এফআইআর করলো কিন্তু বললো না যে এটা ইসিআইয়ের ডাইরেকশন অনুসারে করা হচ্ছে, এই কেস কোনোদিন উঠবে না। আমি একটা লাইন বলবো যে আমাদের দাদা বুয়াদা বারবার বলছেন না যে ইলেকশনের ওটার নাম, ওটা কি বলছে, বিএলও আর বিএলএ কে মোটামুটি ভালো মতো গুলিয়ে দিয়েছেন ভালো মতো। কিন্তু আমার কথা হলো সেটা নয় গোলালেন সমীরদা, গোলালম কোথায়? বিএলএ মানে পরিষ্কার। আমার কথা হলো আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বললেন যে মনে রাখবেন বিএলওদের উদ্দেশ্যে, মনে রাখবেন আপনারা আমাদের রাজ্য সরকারি কর্মী, নির্বাচন শেষ হলে রাজ্য সরকারি থাকবে। এইটা কেন ইলেকশন কমিশন স্টেপ নেবে না? কারণ এটা ডাইরেক্ট থ্রেট, এটা ডাইরেক্ট থ্রেট। রাজ্যের মুখ্যমন্ত্রী তার বক্তব্য তিনি রাখবেন। আমি আজকে যে ধরনের অফিসারদের শাস্তি দেবার কথা ইলেকশন কমিশন রিকমেন্ড করেছে মুখ্য সচিবের কাছে, আমি শুধু অফিসারদেরকে অনুরোধ করব, মনে রাখবেন সংবিধানের বাইরে আপনারা কেউ নন। আপনারা যদি কোনো শাসক হোক বা বিরোধী দলের হয়ে কাজ করেন, ইলেকশন কমিশনের রিকমেন্ডেশন কিন্তু আরো বড় হতে পারে। বিহারের 56 জন অফিসার এইভাবে তারা কিন্তু নিলম্বিত হয়েছে, মানে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। পশ্চিমবাংলাতে 5 জন অফিসার এইভাবে যেভাবে সাসপেনশনের মানে রিকমেন্ডেশন আসলো, আমি শুধু বলবো আপনারা দলের হয়ে কাজ করবেন না, দল আপনাদের বাঁচাতে পারবে না। আমি একমত নই স্যার, কেন দল বাঁচাতে পারে। আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ওই যার কথা আপনি প্রথম এখানে উল্লেখ করলেন, তারা ডাকার পরে না যাওয়ার পরে দলই বাঁচিয়েছে, কেন্দ্র সরকার কিচ্ছু করতে পারেনি। মমতা ব্যানার্জি যা থেকে তাই যাচ্ছে। আমি এখান থেকে পুরো আলোচনাটা এক সেকেন্ড নজরুলদা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার এখানে বলা দরকার। সেটা হচ্ছে খানিকক্ষণ আগে আপনারা দেখলেন সমীর চক্রবর্তী খুব স্পষ্ট করে জোর দিয়ে বললেন, আমি সেই মিটিংয়ে ছিলাম, নানা রসিকতা হচ্ছিল, বিশ্বনাথ চক্রবর্তী বলছিলেন ঘুমিয়ে পড়েছিলেন যখন আলোচনা হয়েছে বিএলও, আপনি ছিলেন না। আজকের জাগো বাংলা ডিজিটাল 6 নম্বর পয়েন্টটা লক্ষ্য করুন। জাগো বাংলা ডিজিটাল বলছে, তারা কোন সূত্র থেকে পেয়েছে আমি জানি না, তারা ভুল করেছে কিনা, পার্টির মুখপত্র 6 নম্বর লাইন বলছে, না দর্শকদের শুনিয়ে দিই, বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন, নজর রাখতে হবে। এই কথা আনন্দবাজার পত্রিকার, দ্য টেলিগ্রাফ, এবিপি আনন্দ কেউ বলছে না, জাগো বাংলা ডিজিটাল বলছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তিনি কি বলেছেন এবং ওপরে লেখা আছে এক নজরে অভিষেকের নির্দেশ।
সমীর দা ওই সময় কি করে মিস করে গেলেন এত গুরুত্বপূর্ণ নির্দেশ আমি জানি না, কিন্তু আবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ষষ্ঠ নির্দেশ এতটাই মানে দীর্ঘ তালিকা, তার মধ্যে 6 নম্বরে জায়গা করে নিয়েছে যে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন, নজর রাখতে হবে। তারপরের লাইন একটা লাইনে থামেনি, জাগো বাংলা ডিজিটাল বলছে যে কোথাও দাদা আমি বলছি জাগো বাংলা ডিজিটালের কোনো নকল হয়েছে বলে আমার জানা নেই। হ্যাঁ এটা এই মাত্র পোস্ট হয়েছে দাদা, পুরোটা শুনে নিন, দেখে নিন, আপনি শুনুন, আপনি যে জায়গাটা মিস করেছেন আপনি পরে নোট করতে পারবেন। কোথাও যদি মনে হয় বিএলও একটু কোনো রাজনৈতিক দলের কথা শুনে চলছেন, শব্দগুলো লক্ষ্য করুন, যে কোথাও যদি মনে হয় বিএলও একটু কোনো রাজনৈতিক দলের কথা শুনে চলছেন, পক্ষপাতিত্ব করছেন, বাড়ি বাড়ি না গিয়ে তালিকা তৈরি করছেন, সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে হবে। কারা বলছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে জাগো বাংলা ডিজিটাল যেটা পোস্ট হয়েছে, সমীরদার এটা অফিসিয়াল বক্তব্য, সমীরদা অফিসিয়াল, কিন্তু আমি বলছি যেটা বিকেলে সমীরদা যেটা দেখেছেন সেটা নয়, এটা এক ঘন্টা আগে, হ্যাঁ দাদা 1 ঘন্টা আগে জাগো বাংলা ডিজিটাল যেটা আবার হ্যাঁ 2 ঘন্টা আগে, যার ফলে আমায় ধরতে হবে যে 1 ঘন্টাটাই, এবং তাতে একদম ভেরিফাইড ব্লু টিক দেয়া 1 ঘন্টা আগে পোস্ট করা আছে। কিন্তু আমি বলছি আমি হতেই পারে দীর্ঘ মিটিং, কোনো একটা লাইন মিস করতে পারেন, আমি এর মধ্যে কোনো ইন্টেনশন গুলিয়ে দেওয়া দেখছি না। আমি বলছি এইখান থেকে দাদা জাগো বাংলা স্ট্যান্ড আর আপনার স্ট্যান্ড আলাদা হলে খুব মুশকিলের ব্যাপার। আমি আপনাকে না ওটা তো 3 ঘন্টা দাদা, এটা 1 ঘন্টা আগে পোস্ট করেছে অফিসিয়াল। আমি বলছি আমি এই প্রশ্নও তুলছি না যে দলের অফিসিয়াল মুখপাত্র এবং মুখপত্রের মধ্যে আলাদা কি করে হচ্ছে, কিন্তু আমি সেই তর্কে যাচ্ছি না, আরও আপডেট থাকলে নিঃসন্দেহে দেব। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের আগেই, মানে নির্ধারিত যে বৈঠকের খবর কালকে এবিপি আনন্দ প্রথম আপনাদের দিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সমেত, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা কিন্তু গৃহীত হলো এবং নতুন চিফ হুইপ হলেন। ঠিক এই জায়গা থেকে পরের বিষয় আরও দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ডিএ সহ আমি আসবো, কিন্তু তার আগে এসআইআর হচ্ছে এনআরসির জন্য মারাত্মক অভিযোগ, এবং করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন, পাল্টা বিজেপি কি বলছে, পাশাপাশি এসআইআর নামে স্পেশাল ডিভিশনের নামে এনআরসি করার একটা প্ল্যান চলছে। ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এলো ভোটার তালিকার বিশেষ সংশোধন এবং এনআরসির প্রসঙ্গ। মানুষের নাম বাদ দিয়ে তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া আর ইন্ডিয়ান লোকেদের বাংলাদেশি বলা, যারা ভারতবর্ষে সেটেলড হয়েছে, রেশন কার্ড হবে না, আধার কার্ড হবে না, এপিক কার্ড হবে না, তো কি হবে? 50 বছর আগে তার মা বাবা মরে গেছে, তার বার্থ সার্টিফিকেট চাই। তোমাদের বার্থ সার্টিফিকেট আছে তো? এটা পুরো একটা প্ল্যান্টেড গেম, এবং প্ল্যানটা তৈরি করেছে ডাবল ইঞ্জিন সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে সাথে রেখে। আমরা এটা মানবো না, আমরা এটা সইব না, আমরা এটা মানছি না। অধিকাংশ যা কার্টুন দেখলাম 90% রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান, যাদেরকে আমরা ভারতবর্ষ থেকে তাড়াতে চাই, ভোটার তালিকা থেকে তাড়াতে চাই। রাগটা হচ্ছে বিহারে এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে যদি হয়, এই বর্ডার খোলা কোচবিহার, পাশেই বাংলাদেশ, হু করে লোক ঢোকাচ্ছে। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে তোলপাড়ের মধ্যেই কোচবিহার ও আলিপুরদুয়ারে একের পর এক বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে অসম সরকার। তা নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। देखो असम गवर्नमेंट कैसे दे रहा है, असम गवर्नमेंट हम बंगाली में बोलेगा, आप हिंदी में ट्रांसलेट करो। अगर वो लोग बंगाली को पसंद नहीं करते तो हम बांग्ला में जरूर बोलेंगे। बांग्ला भाषाয় বলছি, এনআরসি নোটিশ রাজবংশকে দেওয়া হয়েছে, শীল পরিবারকে দেওয়া হয়েছে, মধুবাদের উপর অত্যাচার হয়েছে। একটাও বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা প্রথমে ভোটার তালিকায় থাকবে না, তারপরে বিজেপি এসে বুলডোজারের মাথায় তুলে কাঁটাতারের উপরে ফেলবো। সব মিলিয়ে ভোটের মুখে ভাষা ও ভূমির রাজনীতি তুঙ্গে। আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
আমি শুভময়দার কাছে যাব। শুভময়দা, একটার পর একটা দিন আমরা আলোচনা করছি যে এই বুথ লেভেল অফিসার যারা বিএলও, তারা কত দিক থেকে এসেছিল স্টুডিওতে পরপর দুদিন, কত দিক থেকে চাপের মধ্যে। আমি বলছি মুখ্যমন্ত্রী একরকম বললেন, বিরোধী দলনেতা আরেক রকম বললেন, বারবার বললেন যে বিহারে কি কি করা শাস্তি, ইনফ্যাক্ট আজকে শাস্তির তালিকায় আজকে আমাদের পশ্চিমবঙ্গও ঢুকেছে, সেটা বিস্তারিত দেখাবো আজকে। তারপরে নির্বাচন কমিশনের একটার পর একটা নির্দেশাবলী আসছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ভার্চুয়াল মিটিং করেন, তাতে বলেছেন, সতর্ক করে দিয়ে দলকে, যে অনেক বিএলও রন্ধে রন্ধে সিপিএম, তারা চায় না। আমি ছিলাম আজকে এই কথাটা কিন্তু আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কি বলেছেন যদি একটু বলেন, আপনি যেহেতু ছিলেন। 4:10 থেকে শুরু করে 5:20 পর্যন্ত এতে কনফারেন্সে কথা হয়েছে, এবং তার একটা কথাও বলেনি বিএলএ নিয়ে। বলে এক মিনিট দাঁড়াও, আচ্ছা সেটাই বা বলুন না, কি কি সেটা তো পার্টির এজেন্ট, বাবা সে তো এজেন্ট, সে সিপিএম এরও থাকবে, বিজেপিরও থাকবে, কংগ্রেসেরও থাকবে। না না, সেটা পার্টিকে যেটা নির্দেশ দেওয়ার দিয়েছেন, একেবারেই বলা হয়নি, একেবারেই বলা হয়নি। ভালো হলো যে আপনি বলেছেন সেটা সিপিএম এর এজেন্টরা কেন রন্ধে রন্ধে সিপিএম, সেটা নিয়ে কথাই আসেনি, সিপিএম বিজেপি নিয়ে কোনো কথা আসেনি। সুব্রত বক্সি শুরুতে, তারপরে গোটাটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এবং পরের বাক্যটা শুনুন আপনি, একটা বাক্যে পরের বাক্যটা, যে বিএলও যদি মনে হয় যে তারা দায়িত্ব পালন করছে না, সুব্রত বক্সি বা আমার অফিসে রিপোর্ট পাঠান, এটা কি বলেছেন? একদম নয়। যেটা উনি বলেছেন যে আপনাদের যদি মনে হয় বিএলএদের প্রতি বলছেন, যে আপনাদের যদি মনে হয় কোথাও অসঙ্গতি থাকে, বিএলও শব্দটাই উচ্চারণ দরকার নেই, হলো তো। সমিতদা ছিলেন ওই মিটিং এ, আমি বলছি সবটাই ভার্চুয়াল, সেটাই তো মিটিং বলে, জুমটাকেও মিটিং বলে, ভার্চুয়ালটাও মিটিং হয়। আমি বলছি সমিতদা, অর্থাৎ বিএলএরা যদি দেখে যে বিএলওরা কোথাও তাদের দায়িত্ব পালন, শব্দটা ভুলে যান, যে দায়িত্ব পালন কে করবে? বিএলএ নিজে তো নিজে দায়িত্ব পালন না করলে তো আর অফিসে জানাবে না। এবং শুধু তাই না, এক মিনিট আজকে তাহলে উনি বলে দিয়েছেন, সবটা আমি বলবো না, দলের অভ্যন্তরীণ ব্যাপার, আমার বলাটা ঠিকও হবে না। এসআইআরটা কি পশ্চিমবাংলায় শুরু হয়েছে এখনো? আপনি বলুন তো। আরে দাঁড়ান না, সেটা কি হয়ে গেছে? আজকে সবাই 5ই আগস্ট, দলকে তো এখনই বলা হয়েছে যে সমস্ত ভোটারদের কাছে যাও। দাদা কিন্তু বিএলও থাকলে তবেই তো বিএলএদের বলেছে। আরে বাবা, সেটা মানুষের কাছে যাও। আপনি আমার থেকে ভালো জানেন এটা। শুনুন, মানুষের কাছে যাবেন। আরে বিএলএ কি একা একা যাবে? বিএলও থাকলে তবেই তো বিএলএ যাবে। এসআইআর শুরু হবে, এখন থেকেই তো মানুষের কাছে যাবে। সেটাই তো উনি বলেছেন, যে কোথাও, আপনিই তো বললেন কোথাও অসঙ্গতি হলে। আচ্ছা, আমি এখান থেকে বুয়াদা এবং ভার্চুয়াল মিটিং সরিয়ে রাখলাম। আমি পরিষ্কার জিনিসটাকে আরেকটু ম্যাক্রো এবং জেনারেল করছি। সেটা হচ্ছে শুভময়দা, নির্বাচন কমিশনের নিয়মাবলী আজকেই দেখাবো। 5 জন, তার ভেতরে একদম এফআইআর করার 2 জন WBCS অফিসার, ইআরও তাদের ক্ষেত্রে, এবং এই 2 জন হচ্ছে দক্ষিণ 24 পরগনা বারুইপুর পূর্ব 2 জন এবং পূর্ব মেদিনীপুরের ময়না, এবং এই ইআরও তাদের 2 জন, এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, উনি ক্যাজুয়াল, যার ফলে তার ক্ষেত্রে সাসপেনশনের কথাটা হয় না। এই 5 জনের মধ্যে 4 জনকে সাসপেন্ড এবং 5 জনের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে। আমি বলছি সরকারি কর্মচারীরা কতটা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে? তার কারণ বিভিন্ন রাজনৈতিক দল, শাসক হতে পারে, বিরোধী হতে পারে, তারা যদি বিএলও অথবা বিএলএ তার পুরো স্ট্রাকচারটাকে প্রশ্ন করেন, আজীবন তো কেউ কেন্দ্রীয় বাহিনী পাবেন না। এরা তো ছাপোষা মাস্টারমশাই,
তারা কতটা চাপ নিতে পারবেন আমাদের এই পোলারাইজ রাজ্যে, যেখানে বিরোধী দলনেতার কনভয় ভাঙচুর হয়। যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী ছিলেন কনভয় গুলি চলে, কথার কথা বলছি। এই রকম একটা পোলারাইজ অর্ধহিংস্র রাজ্যে একজন সরকারি ছাপোষা কর্মচারী, হয়তো কোনো স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, কতটা চাপ নিতে পারে? একদম শুনুন, আমি আবার একই জায়গায় ফেরত যাচ্ছি, যেটা নিয়ে নিশ্চয়ই সমিতদার কোনো আপত্তি নেই, যেটা নিয়ে শতরূপ একটু আগে আমার একটা প্রতিযুক্তি দিল, যেখানে বক্তব্য হচ্ছে মধ্যবিত্ত বারবার কেন বলছি, রাজ্যের প্রচুর নিম্নবিত্ত মানুষ আছে, তাদের উন্নয়ন তো চাই, কিন্তু প্রতিটি জায়গায় এই আবার এই যে বিএলও কেন বলছেন সেটা আমি বলিনি, বলবেন তো কেন বলবেন না, কিন্তু আমি বলছি যে নিম্নবিত্তদের জন্য খুব ভাবছেন সেই জায়গাটা, সরকারি কর্মচারীরা যে জায়গাটায় গিয়ে কাজ করবেন, সরকারের যে নিয়ম কানুন, আমাদের ভোটার লিস্টে মানুষের নাম আছে, তার মধ্যে আমাদের দেশের একটা বার্থ রেট আছে, একটা ডেথ রেট আছে, কিছু নাম বাদ যেতেই হবে। যদি এই নাম প্রচুর থেকে থাকে, মহারাষ্ট্র বা রাজস্থানে মৃত ভোটার, আগেও বলেছি, মৃত ভোটারদের মধ্যে যতজন ভোট দিতে আসবেন, পশ্চিমবঙ্গে তার চেয়ে বেশি লোক ভোট দিতে আসবেন, এগুলো আমাদের কাছে জানা আছে। নির্বাচনে একটা কেন্দ্রে ৬,০০০ নাম এমনিতেই বাদ যায়, এসআইআর লাগে, কিন্তু তাদের তো কাজটা করতে দিতে হবে। এবার এই মানুষগুলো সরকারি কর্মচারী, তারা যদি এই জাঁতা কলের মধ্যে পড়ে যান, তারা যদি মনে করেন যে কেউ এসে আমায় চোখ রাঙাবে, আমি নিজের কাজটা করব কি করে? আর বিএলও আর বিএলএর যে প্রশ্নটা, সত্যি তো বিএলও তো কোনো রাজনৈতিক দলের অংশ নন, বিএলএ হচ্ছে বিএলওর সঙ্গে থাকা রাজনৈতিক দলের অংশ। এই সমস্ত মানুষকে তো কাজ করতে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলবেন বিএলওকে এমনভাবে ম্যানেজ করো যাতে যেন আমাদের দলের ব্যাপার সুবিধাটা হয়। সিপিএম এর ক্ষমতা থাকলে সিপিএম বলবে, বিজেপির ক্ষমতা থাকলে বিজেপিও বলবে, তাদের বিএলএরা বিএলওর ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে সেটা তো তৃণমূল তাদের রাজনৈতিক কৌশলের মধ্যে নেবেই। ফলে এই কথা ওঠেনি একটা রাজনৈতিক আলোচনায়। আমি যদি কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকতাম, আমি বলতাম বিএলও সব ঠিকঠাক করবে, তৃণমূলের কোনো জনগণ্ডগোল না। আমি শঙ্কু সমীরদা দুজনের কাছেই যাব, তার আগে সঞ্চালক হিসেবে আমার একটা চমৎকার সুবিধে হয়েছে, যেহেতু আজকে সমীরদা স্বয়ং এই অনুষ্ঠানে উপস্থিত, স্বয়ং এখানে বসে লাইভেই রিজয়েন্ডার দিতে পারবে। সাংবাদিকতার এই ক্ষেত্রে কোনো মিটিং হলে সূত্র অনুযায়ী চলে। এবার আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নানা সূত্র কি বলেছেন সেই মিটিংয়ে, সেটা নিয়ে পরের প্রতিবেদনটা আমি চাইলে এটাকে কিল করতে পারতাম, কিন্তু করলাম না। তার কারণ আবার আমি সমীরদার কাছে যাব, ওনার রিজয়েন্ডারটা আমি অফিসিয়ালি নেব, যে সমীরদা ডিনাই করছেন, তার মানে আমার সূত্র ভুল হতেই পারে। সাংবাদিকতায় তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি ওই জন্য ডেলিভারেটলি পরের বিষয়, আজকে এই মিটিংয়ে কি হয়েছে, তৃণমূল সূত্র কি বলেছে, তারপরে একদম সরাসরি সাক্ষাৎ স্বয়ং সূত্র সমীর চক্রবর্তী কি বলেছেন, কি রিজয়েন্ডার দিলেন, তাও এই লাইভেই দেখাবো পরের প্রতিবেদন। ভোটার তালিকার বিশেষ সংশোধন চলাকালীন সবসময় বুথ লেভেল অফিসারদের সঙ্গে থাকুন, সর্বক্ষণ সজাগ থাকুন, সক্রিয় থাকুন। যদি মনে হয় কোনো বুথ লেভেল অফিসার নিয়মের বাইরে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে সেটা দলের রাজ্য দফতরে রিপোর্ট করুন। মঙ্গলবার প্রায় ৯,০০০ দলীয় পদাধিকারীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বুথ লেভেল অফিসার, সংক্ষেপে বিএলওদের ওপর কার্যত নজরদারির নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন ইস্যুকে হাতিয়ার করে কার্যত ময়দানে নেমে পড়েছে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, এদিন সাংসদ, বিধায়ক ও পঞ্চায়েত প্রধান সহ দলীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক বুথ লেভেল অফিসার রন্ধ্রে রন্ধ্রে সিপিএম, তারা চান না তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসুক, তাদের চিহ্নিত করতে হবে। যদি মনে হয় তারা দায়িত্ব পালন করছেন না, সুব্রত বক্সি বা আমার দফতরে রিপোর্ট পাঠান। কোনো বুথ লেভেল অফিসার যদি বাড়িতে না গিয়ে রিপোর্ট পাঠান, তাহলে ৩১শে অগস্টের মধ্যে সেই তথ্য রাজ্য সরকারকে জানান। যদি মনে হয় তারা কারচুপি করছেন, রাজনৈতিক দলের ইশারায় চলছেন, তাহলে সেই অফিসারদের নাম, পদ চিহ্নিত করে বিধায়ক, জেলা কমিটি এবং রাজ্য কমিটিকে রিপোর্ট পাঠাবেন। ১৫ বছর না কত বছর হয়ে গেল তৃণমূল, বরং মুখ্যমন্ত্রী তো বারে বারে বলেন যে সিবিআইতে কি হচ্ছে তা উনি খবর পান। তো রন্ধ্রে রন্ধ্রে এত কিছু খবর হচ্ছে, মুখ্যমন্ত্রী কিছু খবর পান না, কিছু করেন না কি করে? আর এই যে ডবল এন্ট্রি অথবা মৃত মানুষ, তার অ্যাডভান্টেজ তো নিয়েছে তৃণমূলের অ্যাডভান্টেজ নিয়েছে, অথচ অপরাধটা হয়ে গেল সেই বিএলওদের যারা তৃণমূলের পক্ষে নয়। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, যে সমস্ত বুথে ২০২১ এবং ২০২৪ সালের ভোটে তৃণমূল ১০০-র বেশি ভোটে হেরেছিল, সেখানে বৈঠক ডেকে বুথ সভাপতি এবং বুথ লেভেল এজেন্ট বা বিএলএ দুজনকেই বদলাতে হবে। সূত্রের খবর, এদিন দলীয় বৈঠকে নির্বাচন কমিশনকেও কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, নির্বাচন কমিশন নির্লজ্জতার মাপকাঠি ছাড়িয়ে যাচ্ছে। বিহারে ৬৫ লক্ষ ভোটার বাতিল হয়েছে, কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়েছে,
এ রাজ্যে ক্ষমতায় না এসেই নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এনআরসি প্রয়োগের চেষ্টা করছে বিজেপি। নেতাদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা, প্রতিটি বুথে চৌকি বেঁধে মিটিং করুন, ছোট ছোট বৈঠক করে মানুষকে বোঝান, বিধায়করা ক্যাম্প করুন, পুজোর আগে ৮০,০০০ বুথে ৩-৪ দিনের মধ্যে পথসভা করে মানুষকে বলুন আপনাদের বাংলাদেশি বানিয়ে ভারত ছাড়া করার পরিকল্পনা করছে বিজেপি। তৃণমূল অহেতুক ভয় তৈরি করবার চেষ্টা করবে, আতঙ্ক তৈরি করার চেষ্টা করবে, কিন্তু কোনো হিন্দু নাগরিক যারা বাংলাদেশ থেকেও এসছেন তারা কোনোভাবেই আতঙ্কিত হবেন না, কারণ আপনাদের জন্য রক্ষা কবচ সিএ আছে, এটা সরকার আগেই পাশ করে নিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে হাজির ছিলেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনি আগেই জানিয়েছিলেন কাজের জন্য বৈঠকে থাকতে পারছেন না। মঙ্গলবার পদাধিকারীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, পারফরমেন্সের ভিত্তিতেই পদোন্নতি হবে, কারুর পা ধরে নয়। দল থাকলে আপনার নাম থাকবে, সবাইকে একসঙ্গে চলতে হবে। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। সুমনদা, আমরা ইলেকশন কমিশনের কাছে বিএলওদের লিস্ট চেয়েছি, সমস্ত রাজনৈতিক দলই পাবে। সেই লিস্টটাই তো এখনো পাবলিশ করেনি। সেই পাবলিশ করার পর আমরা তো বিএলওদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে জমা দেবো, কারণ আমরা জানি সব তৃণমূলের লোক আছে। খুঁজে খুঁজে এরা তৃণমূলের নামিয়েছে বহু জায়গায়। আরেকটাও ক্যাচ আছে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলেছেন যে জাতীয় নির্বাচন কমিশন বিএলএদের অর্থাৎ রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং নাম চেয়েছেন, যেটা তারা দিতে অস্বীকার করেছেন একদম প্রকাশ্যে প্রেস কনফারেন্সে। বিএলএর যে মিটিং হবে সেই মিটিং এ ওনাদের লোক থাকবে না। এখন রাজনৈতিক দলগুলো চর্চা করতে পারে। আমার মানে নাগরিক জীবন থেকে দুটো চাহিদা আছে এই পুরো এক্সারসাইজটাতে। একটা হলো অন্তত 10টা মানে হেল্পলাইন ফোন নাম্বার চাই, আমাদের যদি অভিজ্ঞতা কিছু হয় আমরা সেগুলো যাতে সরাসরি জানাতে পারি, এবং একই সাথে কিন্তু একাধিক আমার মনে হয় ইমেল অ্যাড্রেস চাই, যাতে করে সাধারণ মানুষ তার যে অভিজ্ঞতাগুলো হচ্ছে, কারণ রাজনৈতিক দলের বাইরেও কিন্তু সাধারণ মানুষ গণতন্ত্রের স্টেক আছে, ফলে তারাও যাতে জানাতে পারে হোয়াট ইজ গোয়িং অন। বিশ্বনাথ স্যারের কথাটাকে আমি এসেনশিয়ালি সমর্থন করছি, কিন্তু আমি এটাও আশা করি আপনি মনে রাখবেন ইলেকশনের সময় ইলেকশন কমিশন এরকম অনেক মেল আইডি আর ফোন নাম্বার দেয়, যেখানে আমাদের বুথ মানে ভোট দিতে গিয়ে বাধা পেলে আমাদের জানানোর কথা আমরা জানি, তারপর কি হয় সে আমার থেকে ভালো আপনি জানেন। যাক, আমি একটা কথা বলছি এখানে, দেখো কালীগঞ্জের উদাহরণ তুমি দিলে ঠিক কথা, অর্থাৎ এটা কি প্রমাণ করে এসআইআর ছাড়াও কিন্তু মৃত ভোটারের নাম বাদ দেওয়া যায়। এক, দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমরা অত্যন্ত খুশি যে আধিকারিকদের বিরুদ্ধে বেআইনি কাজ করার জন্য ইলেকশন কমিশন ব্যবস্থা ইনিশিয়েট করেছে, এবং আগের দিন তোমার এখানে এটাই বলেছিলাম যে একদিন এটা হচ্ছিল না কেন। অর্থাৎ এসআইআর ছাড়া এমনকি ফলস এন্ট্রি যে সরকারি অফিসাররা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, এর জন্য এসআইআর লাগে না। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, দেখো আমি পরিষ্কার এখানে বলছি, বিহারে যা করতে পেরেছে বিজেপি পশ্চিমবাংলায় করার কথা নয়, কেন বিহারে গভর্নমেন্টটা ওদের, পশ্চিমবাংলায় গভর্নমেন্টটা খাতায় কলমে ওদের নয়। এইবার দেখতে চাই আমরা কি হতে চলেছে। যদি দেখা যায় যে প্রচুর নাম এখান থেকে বাদ গেল, আর তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তাই নিয়ে অসংখ্য মিটিং মিছিল ধর্ণা করছেন, যেরকম ওই 100 দিনের কাজের ক্ষেত্রে হয়, কোর্টে যান না কিন্তু মিটিং মিছিল করেন, সেরকম এক্ষেত্রে অনেক নাম একদিকে বাদও চলে গেল, অপরদিকে ওনার দিল্লি গিয়ে মিটিং মিছিল, রাজভবনের সামনে মিটিং মিছিল চলছে, তাহলে বুঝতে হবে যে আলটিমেটলি আরএসএস কোন আরএসএস এর কাজ করছেন। আমি আসবো সৌমিদার কাছে, কিন্তু হ্যাঁ সৌমিদার কাছেও আসবো, কিন্তু তার আগে নির্বাচন কমিশনের যেহেতু পদক্ষেপের কথা হচ্ছে, একেবারে ব্যবস্থা নেওয়া এই রাজ্যের ক্ষেত্রে কেন শুরু হলো বলছি। এক, মারাত্মক অভিযোগ দুটোই, ভোটার তালিকায় কয়েকশো জাল নাম ঢোকানো হয়েছে, অর্থাৎ ভেরিফাই না করে নাম ঢোকানো হয়েছে। 2, ডেটা এন্ট্রি অপারেটরদের ইআরওদের অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল, তারাই দিয়েছিলেন, এবং সেইটা ব্যবহার করে এই শয়ে নাম ঢোকানো হয়েছে। এই অভিযোগে 2 জন ইআরও, যারা দুজনেই WBCS অফিসার, এই আরও 2 জন, আবার বলছি এই 2 জন বারুইপুর পূর্ব দক্ষিণ 24 পরগনার, এবং 2 জন হচ্ছে পূর্ব মেদিনীপুরের ময়নার, এবং 1 জন ডেটা এন্ট্রি অপারেটর যিনি ক্যাজুয়াল স্টাফ। এই 4 জনকে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছে নির্বাচন কমিশন। ঠিক কী ব্যবস্থা দেখাবো। যে কোনো দিন পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন, তার প্রস্তুতিও চলছে জোর কদমে। এই আবহেই কঠোর পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের পাঠানো রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকায় গরমিলের অভিযোগে 2 জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও, 2 জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওকে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দিল নির্বাচন কমিশন। এই 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও বলেছে কমিশন। এই 4 জনের মধ্যে 2 জন WBCS অফিসার। এছাড়াও পূর্ব মেদিনীপুরের এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে মুখ্য সচিবকে এই চিঠি পাঠিয়ে 5 জনের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করতে বলা হয়েছে।
কমিশনের তরফে পাঠানো চিঠিতে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়নার 2জন ইআরও এবং 2জন এইআরওর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির কথা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, এই 4 জন সরকারি অফিসার ভোটার তালিকায় ভুলভাবে নাম তুলেছেন। আরও বলা হয়েছে, তারা শুধুমাত্র ইআরও কিংবা এইআরও হিসেবে দায়িত্ব পালনেই ব্যর্থ হননি, অন্যের হাতে লগইন সংক্রান্ত তথ্য তুলে দিয়ে ডেটা সুরক্ষা নীতিও লঙ্ঘন করেছেন। এই অভিযোগে বারুইপুর পূর্বের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং ময়নার বিপ্লব সরকারকে সাসপেন্ড করতে ও এফআইআর দায়ের করতে বলেছে জাতীয় নির্বাচন কমিশন। বারুইপুর পূর্বের এইআরও তথাগত মণ্ডল ও ময়নার এইআরও সুদীপ্ত দাসের বিরুদ্ধেও একই পদক্ষেপ করতে বলা হয়েছে। এফআইআর দায়ের করতে বলা হয়েছে ময়নার ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধেও। একটা রাজনৈতিক দল তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্টে জালিয়াতি করে ক্ষমতায় টিকে থাকা। আমরা রাজ্য সরকারি কর্মচারীদের কাছে একটাই বার্তা দিতে চাই, আপনারা এই সরকারের কাছে আত্মসমর্পণ করে নিজেদের বিপদ বাড়াবেন না, নিজেকে কলঙ্কিত করবেন না। নির্বাচন কমিশন সূত্রে দাবি, অভিযুক্ত ইআরও এইআরওরা 127 জনের নাম অবৈধভাবে ভোটার তালিকায় তুলেছেন। কোন ব্যক্তি করেছে, কি করেছে, আমরা তো উল্টে বলছি যে ভোটার তালিকায় যারা কারচুপি করেছে ব্যবস্থা নিন। তার কারণ অন্য রাজ্যের ভোটার কি করে পশ্চিমবঙ্গের ভোটারের লিস্টে নাম ঢোকে? এটা যদি জাতীয় নির্বাচন কমিশনের ভেতরের কারুর কোনো রকম বিষয় না থাকে, এটা কি করে হয়? কি করে হয়? প্রত্যেক বুথ পিছু একজন করে বিএলও থাকেন, যাদের হাত দিয়েই হবে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের কাজ। তারাই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখেন। যাচাইয়ের পর পুরো তথ্য তারা পাঠিয়ে দেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওকে। বিএলওদের দেওয়া তথ্য সঠিক কিনা যাচাই করেন ইআরও এবং এইআরও। বিজেন্দ্র সিংহ, রুমা পাল, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। ওরা রাজ্য সরকারের কর্মী, পালিয়ে তো যাচ্ছেন না, ওদের কিছু তো দিন। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার প্রসঙ্গে আজ এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পাল্টা সওয়াল করলেন রাজ্য সরকারের আইনজীবী। বললেন, কোনো নির্দিষ্ট হারে ডিএ ধার্য করা যায় না, রাজ্য সরকার বিবেচনার ভিত্তিতে সহানুভূতিশীল হয়ে এই ভাতা দেয়। আবার পরবর্তী শুনানি হবে আগামীকাল। নিজেদের বক্তব্য রাখবেন রাজ্য সরকারি কর্মী সংগঠনের আইনজীবীরা। দেখুন, মামলা তো আছেই, আমরাও আছি, টাকা দিন, কিছু তো দিন। মঙ্গলবার ডিএ মামলার শুনানিতে রাজ্য সরকারের উদ্দেশ্যে এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কারোল, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর এজলাসে এক মামলাকারীর আইনজীবী সওয়ালে বলেন, কর্মীদের ডিএ দেওয়া রাজ্য সরকারের আইনি বাধ্যবাধকতা। দেশের অনেক রাজ্য মুদ্রাস্ফীতির উপর নির্ভর করে কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ মেনে সরকারি কর্মীদের ডিএ দেয়। রাজ্য সরকারের আইনজীবীর পাল্টা সওয়াল, ডিএ অধিকার নয়, কোনো নির্দিষ্ট হারে তা ধার্য করা যায় না। রাজ্য সরকার বিবেচনার ভিত্তিতে সহানুভূতিশীল হয়ে এই ভাতা দেয়। এটাকে প্রয়োগযোগ্য অধিকার বলে দাবি করার কোনো অধিকার নেই কর্মীদের। কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বাধ্যতামূলক হতে পারে, কিন্তু রাজ্য সরকারের জন্য নয়। এটা রাজ্য সরকারের বিষয়, তারাই ঠিক করবে কতটা ডিএ দেবে। রাজ্য সরকারের আইনজীবী সওয়াল করে বলেন, ডিএ রাজ্য সরকারের আর্থিক অবস্থা এবং তার অগ্রাধিকারের ওপর নির্ভর করে। এমন নয় যে ডিএ দেওয়া হচ্ছে না। ডিএ নিয়ে রাজ্য সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। 13টি রাজ্য কেন্দ্রীয় সরকারের বেতন হার কাঠামো অনুসরণ করে না। সমান হারে ডিএ দেওয়ার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে কোনো সমতা নেই। হার গণনা করার পদ্ধতি, কত দেওয়া হবে তা নির্ধারণের দায়িত্ব রাজ্য সরকারের। এদিন রাজ্য সরকারের আইনজীবী সাংবিধানিক বিষয়ের কথা উল্লেখ করার সময় সুপ্রিম কোর্ট বলে, অন্তর্বর্তীকালীন আদেশ কার্যকর করাও সাংবিধানিক বিষয়, যার ভিত্তিতে মামলার চূড়ান্ত ফলাফল নির্ভর করবে। তারা রাজ্য সরকারের কর্মী, তারা পালিয়ে যাচ্ছেন না, ওদের কিছু তো দিন, দয়া করে আপনার মক্কেলকে দিতে রাজি করান। আমরাও বলছি রোপারোল 2009 মোতাবেক দিয়ে দেওয়া হোক। তারা বলছে যে 2009 মোতাবেক আমরা দিয়ে দিয়েছি। টাইম টু টাইম যে নোটিফিকেশান অনুযায়ী দেওয়া হয়েছে সেটা একেবারেই রাজ্যের যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি সেই অনুযায়ী দিয়েছে। স্টেটের পক্ষ থেকে আজকে বলা হয়েছে যে ঋণ নেওয়াটা সম্পূর্ণভাবে রাজ্যের নিজস্ব ডোমেন, রাজ্যের আরও অনেক খরচা আছে। তাদের বক্তব্য খুব পরিষ্কার, কোনো ডিএ বাকি নেই। সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাজ্য সরকারের আইনজীবীকে প্রশ্ন করেন, কিসের ভিত্তিতে সময়ে সময়ে ডিএর হার ধার্য করেন, কিভাবে শতাংশের হিসেব করা হয় তা জানতে চাইছি, যাতে আমরা সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের প্রেক্ষিতে ডিএর হার বুঝতে পারি। রাজ্য সরকারের আইনজীবী বলেন, রোপা ডিএ অনুযায়ী সময়ে সময়ে অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে। বিচারপতি জানতে চান, রাজ্য সরকার কিসের ভিত্তিতে এই হার নির্ধারণ করে। রাজ্য সরকারের আইনজীবী জানান, এটি পর্যায়ক্রমে প্রয়োগ করা হয়। সুপ্রিম কোর্ট মন্তব্য করে, আমরা বুঝতে চাই কিভাবে সর্বভারতীয় উপভোক্তা মূল্যসূচক বিবেচনা করে ট্রাইব্যুনালে নির্দেশ দিয়েছিল।
তৃণমূল কংগ্রেসের অকারণের কেন্দ্র বিরোধিতার কারণে এবং শুধুমাত্র খেলামেলার দিকে মন দেওয়ার কারণে মানুষের দৈনন্দিন জীবন যন্ত্রণা থেকে এই সরকার নিজেকে দূরে সরিয়ে রেখেছে। রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, সংসদের এমন কোনো আইন নেই যেখানে বলা আছে রাজ্য ডিএ দেওয়ার সময় এআইসিপিআই অনুসরণ করবে। এই ধরনের আদেশ ট্রাইব্যুনালের এখতিয়ার বহির্ভূত। অন্তর্বর্তীকালীন আদেশ মানতে গেলে আমার মক্কেলকে আরবিআই থেকে টাকা ধার করতে হবে এবং বিধানসভায় বরাদ্দ বিল পাশ করতে হবে। আমি ওইভাবে দিতে পারি না। আমরা 100 দিনের কাজের টাকা পাচ্ছি না, আমাদের নিজের পকেট থেকে টাকা দিতে হচ্ছে। এআইসিপিআই রাজ্য সরকারের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। আমরা আশাবাদী সুপ্রিম কোর্টের ওপরে রাজ্য সরকার ছবার হেরেছে লোয়ার কোর্টে। এই টাকা যেটা আমাদের পাওনা টাকা, এটা হচ্ছে 2009 সাল থেকে 2015 সালের ডিসেম্বর অবধি পাওনা টাকা। প্রায় 16 বছর আগেই এই টাকা রাজ্য সরকার পেয়ে গেছে অর্থ কমিশন, ত্রয়োদশ অর্থ কমিশন মারফত। সুতরাং টাকা নেই এই কথাটি মিথ্যে কথা। ডিএ মামলায় সর্বোচ্চ আদালত এখনো কোনো নির্দেশ দেননি, বরং আইনজীবীর এরম সওয়ালও হয়েছে যে ডিএটা সাংবিধানিক অধিকার নয়। এমন সওয়ালও হয়েছে দেশের এতগুলো রাজ্যে ডিএ চালু নেই, রাজ্য সরকার ডিএ দেন না। তো ফলে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের 1,75,000 কোটি টাকার বেশি দেয় না, তারা রাজ্যের কোষাগারের উপর চাপ দেওয়ার জন্য নানা ধরনের আইনি ফিকির করবে। মামলা চলছে, তো সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেননি, এ নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। বুধবার মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।